নমস্কার, আমি তরুণ ঘোষ। আপনারা সবাই হয়তো ভাবছেন পরবর্তী কি, বিএনপি তো জিতলো আর শফিকুরের জামাত তো হারলো, যদিও উনি এখনো হার স্বীকার করেননি। বিএনপি 200-র উপরে ভোট পেয়েছে, 300 আসন সংসদের, জাতীয় সংসদের মোট 350, তার মধ্যে 50 জন তো মহিলাদের জন্য সংরক্ষিত, তাহলে 300 আসন। এই 300 আসনের মধ্যে 200 আসনের উপরে বিএনপি জিতে গিয়েছে। এখন শেষ মুহূর্তে এই যে খেলাটা ঘুরলো, জামাতের যে খেলা, সারা রাত ধরে ভোট মারা, সারা রাত ধরে আপনার দাঙ্গা হাঙ্গামা করা, পুরো দেশটাকে দখল করার একটা চক্রান্ত করেছিল জামাত। তার সঙ্গে চক্রান্তে যোগ দিয়েছিলেন আমাদের বলবো না, আপনাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি তো বরাবরই জামাতি এবং জামাতের প্ল্যানেই উনি চলছিলেন। কিন্তু গতকালকে আমাদের সেনাপ্রধান দ্বিবেদী সাহেব তাকে ফোন করে চরম ধমক দিয়েছেন যে আপনি যদি এইভাবে কাজ করতে থাকেন তাহলে ভারত আপনাকে তুলে আনতে 8 ঘন্টার বেশি সময় নেবে না। 8 ঘন্টা লাগবে আপনাকে তুলে আনতে। আপনি ভারতের কথা শুনে কাজ করুন, যেরকম বলা হয়েছিল সেই অনুযায়ী কথা বলুন, চলুন। তারপরে একদম ওয়াকারুজ্জামান পুরো খেলা ঘুরিয়ে দেন, মার দাঙ্গা চারিদিকে করে একদম জামাতের প্রার্থীকে একেবারে আটক করে গুলি শুদ্ধ বন্দুক সন্দুক আটক ফাটক করে টাকা পয়সা ধরে জামাতের মধ্যে একটা ত্রাস ধরিয়ে দেন। এদিকে আপনার আওয়ামী লীগ কর্মীরা তো ঘরের মধ্যে বন্দী, তার মধ্যে যতটা ইঞ্জিনিয়ারিং করা সম্ভব, রিগিং করা সম্ভব সব তো করে নিয়েছে। এখন হিসেব অনুযায়ী যদি অফিসিয়াল হিসেব ধরেন তাহলে 14%-এর বেশি ভোট পড়েনি। 14%, বাকিটা সব ভেজাল। আর বিএনপি ঘরে পুরো ভোটটা পড়েছে। হ্যাঁ, কিছু ভোট এরকম খবর আছে, কিছু ভোট আওয়ামী লীগেরও রয়েছে, যারা বিএনপির মানে এর তলায় আশ্বাসে বেঁচে আছেন যে আমরা তোমাদেরকে দেখব, তোমরা আমাদের সঙ্গে থাকো। তারা কিছু কিছু গিয়েছেন, এমন খবরও আছে। এখন ব্যাপার হচ্ছে, এই সকালবেলা আমি ভিডিওটা করতে বসলাম কেন, এখন ঘড়িতে বাজে 9টা। এই খবরটা হচ্ছে নিঃশব্দে অজিত দোভাল খেলে দিলেন এবং কালকে রাত্রিবেলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে শুভেচ্ছা পাঠিয়েছেন, শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, মানে ফোন করে শুভেচ্ছা ফোনালাপ হয়েছে এবং জিজ্ঞেস করেছেন দিদি আপনি কবে ফিরতে চান। এর মধ্যে নিহিত আছে এক গুরু তত্ত্ব, কবে ফিরতে চান। অর্থাৎ এবার আপনারা মনে করুন, পেছন দিকের ইতিহাস মনে করুন, যখন আমাদের তারেক জিয়ার মা যখন মারা গেলেন, তখন কিন্তু আমরা কিন্তু রাষ্ট্রদূতের হাত দিয়ে কোন রকম শোক বার্তা পাঠায়নি। গিয়েছিলেন কে? স্বয়ং জয়শঙ্কর। তিনি গিয়ে আলাদা তারেক রহমানের সঙ্গে মিটিং করেছিলেন এবং সেখানেই ঠিক হয়েছিল যে তারেক রহমান ক্ষমতায় বসবেন, ক্ষমতায় বসে তিনি এই যে আওয়ামী লীগের এই যে মানে আওয়ামী লীগকে নির্বাসনে পাঠানো এই যে সরকারি অর্ডারটা, সেটা উনি খারিজ করবেন। প্রথম ধাপ হচ্ছে এইটা, অর্থাৎ আওয়ামী লীগ, তার উপর থেকে সমস্ত মামলা তুলে নেওয়া হলো, আওয়ামী লীগের নির্বাসন প্রত্যাহার করে নেওয়া হলো সরকারিভাবে। তারেকের সমস্ত মামলা তো অনেক এই হয়ে গেছে,
অর্থাৎ আওয়ামী লীগের সঙ্গে একটা বোঝাপড়া একটা ভারত করাচ্ছে। এইবার আওয়ামী লীগ নেত্রী ভারত বা বাংলাদেশে ফিরবেন। তাই নরেন্দ্র মোদী বলেছেন আপনি কবে ফিরতে চান, সেই অনুযায়ী তারেক রহমানের সঙ্গে কথাবার্তা হবে। কারণ তারেক রহমান গদিতে বসে প্রথম যে সইটা করবেন সেটা হচ্ছে আওয়ামী লীগের নির্বাচন সংক্রান্ত যে নথি আছে সেটাকে বাতিল করবেন এবং তার বিরুদ্ধে যত মামলা আছে সেই মামলাগুলোকে বাতিল ঘোষণা করবেন। এটা ছিল ভারতের প্রথম শর্ত জয়শঙ্করের সঙ্গে মিটিং এর সময়তে। এবার সেই শর্ত অনুযায়ী কাজ হচ্ছিল, কিন্তু পরবর্তীকালে তারেক রহমান জয়শঙ্করকে ফোন করে জানান পরশু দিনকে যে জামাত যেভাবে অত্যাচার করছে এবং যেভাবে ক্যাম্পেইন করছে সরকারি এতে ইউনূস কাজে লাগিয়ে জামাতকে ক্ষমতায় আনার চেষ্টা করছে, সেখানে তো আপনাদের সঙ্গে কথা বললেও আমরা কিন্তু ক্ষমতায় যেতে পারবো না, সেক্ষেত্রে আমরা কি করব। তারপরে কথা হয় অজিত দোভালের সঙ্গে। তারপর অজিত দোভালের বুদ্ধিতে হবে বা কিছু একটা হবে, আমাদের সেনাপ্রধান তারপরে ফোন করে চমকান হচ্ছে এই ওয়াকারুজ্জামানকে। ওয়াকারুজ্জামান বেসিক্যালি কিন্তু ভীতু মানুষ, সবসময় নিজে একটু বাঁচিয়ে চলেন, নিজের পেছনে বাটামটা যাতে না পড়ে সেই জন্য বাঁচিয়ে চলেন। ওয়াকারুজ্জামানের কাছে যখন এই ধমকটা গেল তখন ওয়াকারুজ্জামান দেখলো আমি তো বিপদে পড়ে যাব। ভারতের কথা যদি শোনেন, সেনাপ্রধান বলেছেন ভারতের কথা যদি শোনেন তাহলে আপনি প্রাণে বেঁচে যাবেন এবং দেশেও থাকবেন, আর আপনি যদি বিদেশে যেতে চান সেটা আপনার ইচ্ছা, কিন্তু আপনার গায়ে কেউ হাত দেবে না। আর যদি আপনি তার অন্যতা করেন তাহলে আপনাকে তুলে আনতে আমাদের আধ ঘন্টা সময় লাগবে না, আধ ঘন্টা সময় লাগবে না আপনাকে তুলে আনতে, আপনি যেখানেই থাকুন, আমরা সব জানি। তারপরে এখন টনক তারপরে তো ওই কাণ্ড হয়। আপনাদের অনেকের মনেই প্রশ্ন ছিল, আমি গতকালকে ভিডিও যেটা করেছি সেখানে শেখ হাসিনার যে বার্তা আমি দিয়েছি সেখানে আপনারা সবাই লিখেছেন যে পরবর্তী কি, পরবর্তী হচ্ছে এইটা যে প্রথম ধাপে শেখ হাসিনা এই আওয়ামী লীগকে নির্বাসিত করা, সেই আদেশটাকে খালাস করে দেওয়া। দ্বিতীয় হচ্ছে আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে সমস্ত মামলা প্রত্যাহার করা, মানে বাতিল করা। এবং তৃতীয় হচ্ছে নিরপরাধ যত আওয়ামী লীগ কর্মী রয়েছেন, সাংবাদিক রয়েছেন, বুদ্ধিজীবী রয়েছেন, লেখক রয়েছেন, তাদের সমস্ত মামলা থেকে বেকসুর খালাস করে দিতে হবে। কোনো জামিন নয়, বেকসুর খালাস করে দিতে হবে। এগুলো কিন্তু শর্তের মধ্যে রয়েছে। অর্থাৎ এখন যারা আওয়ামী লীগের কর্মী, নেতা, যারা লেখক, বুদ্ধিজীবী, শিল্পী যারা রয়েছেন, যারা এই অত্যাচারের শিকার হয়েছেন, তারা এখন নিশ্চিন্তে থাকতে পারেন যে আগামী মাসখানেকের মধ্যে আপনাদের পুরোপুরি মুক্তির ব্যবস্থা হবে, সেখানে কোনো জামিনের প্রসঙ্গ থাকবে না। এবার সব তো হলো, শেখ হাসিনা যখন ফিরবেন তখন তিনি আবার নির্বাচনী কাজকর্ম শুরু করে দেবেন, আর এই সরকার টিকবে না। কারণ যখনই শেখ হাসিনা তার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করবেন, তিনি যখন বলবেন যে আমাকে উৎখাত করা হয়েছিল, এই চক্রান্ত হয়েছিল আপনাদের চোখের সামনে, এইবার 16 বছর ধরে আমি যা করেছি, আমাকে চোর সাজানো হয়েছিল, আমি কতটা চোর কতটা সাধু আপনাদের চোখের সামনে, আমি কি দেশ রেখে গেছিলাম আর কি দেশ হয়েছে সেটা আপনাদের চোখের সামনে, অথচ আমাকে চোর প্রমাণিত করে আমাকে দেশটাকে বাধ্য করা হয়েছে, মানুষকে ভুল বোঝানো হয়েছিল, আপনাদের ভুল বোঝানো হয়েছিল। এই বার্তা যখন ধীরে ধীরে সশরীরে তিনি দেবেন তখন দেখবেন হাওয়া পাল্টে গেছে, একটা বিদেশি চাপ একটা আসবে। ভারত চাইছে কি আপাতত ব্যাপারটা ধামাচাপা হোক, আপাতত জিনিসটা ধামাচাপা হোক, তারপর এখন দেখা যাবে ভবিষ্যতে কি হয়। আন্তর্জাতিক মহল থেকে একটা চাপ সৃষ্টি করে তখন একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, মানে অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক যে নির্বাচন যেটা হয়নি,
সেই নির্বাচনটা করতে হবে আওয়ামী লীগকে রেখে, জাতীয় পার্টিকে রেখে, এবং আর যত দল আছে সমস্ত দলকে রেখে সেই নির্বাচন করতে হবে। আর সেই নির্বাচন যদি হয়, সমস্ত দলকে রেখেও যদি হয়, প্রধান বিরোধী দল হবে বিএনপি, এবং বিএনপি সেই মর্যাদা পাবে। ভারতের সঙ্গে যা কথা হয়েছে, সেই বিএনপি সেই মর্যাদা পাবে। আর যদি যৌথভাবে তারা কোন রকম সরকার গড়ে, বিএনপি এবং আওয়ামী লীগ, তাহলে হয়তো উপপ্রধানমন্ত্রী হতে পারেন তারেক জিয়া। অঙ্কে এমনও রয়েছে, উপপ্রধানমন্ত্রী হতে পারেন তারেক জিয়া। এখন পুরোটাই হচ্ছে ভাসমান। এই যে আমি যেটা বলছি, আপনারা কোনোটাই ধরে নেবেন না যে এটাই হচ্ছে, এটা পুরোটাই হচ্ছে ভাসমান। কোনটা হবে কোনটা হবে না, এটা আমি এখন আপনাদের বলছি বটে, এটা অনেক স্পেকুলেশন আছে। কখনো ধরে নেবেন না, আবার ভবিষ্যতে বলবেন না আপনি তো বলেছিলেন, তো হলো না। এগুলো হচ্ছে স্পেকুলেশন, কূটনৈতিক মহলে স্পেকুলেশন। যে স্পেকুলেশনের কথাটা আমি আপনাদেরকে বলছি, অনেক কিছুই করতে পারে। এটা আবার উল্টোও করতে পারে, সম্পূর্ণ উল্টো করতে পারে, তখন আবার অন্য ব্যবস্থা হবে। তো এখন আপনাদের যেটা এরকম প্রাথমিক জিজ্ঞাসা ছিল, সেটা হচ্ছে শেখ হাসিনা কবে ফিরছেন। শেখ হাসিনা খুব শীঘ্রই ফিরবেন। আমার সঙ্গে তার কোনো কথাবার্তা হয়নি, কিন্তু আমি কূটনৈতিক মহল থেকে যেটা জানতে পেরেছি, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা হয়েছে। প্রধানমন্ত্রী মোদী জিজ্ঞেস করেছেন, দিদি আপনি কবে ফিরতে চান? উনি বলেছেন, আমি যত শীঘ্র সম্ভব ফিরতে চাই, আপনারা ব্যবস্থা করুন। কারণ দেশ এখন শান্ত হবে, দেশকে এখন শান্ত করতে হবে। এটা দেওয়ার পরে উপর থেকে 3 তলা থেকে বলতেছে যে ভোট দেওয়া হয়ে গেছে, 37 নম্বর ভোট দেওয়া হয়ে গেছে। প্রশ্ন হলো 37 নম্বর ভোট দেওয়া হবে কিভাবে, কে দেবে? আর সেটা তো অবশ্যই তদন্ত হওয়ার দরকার। হিন্দুদেরকে ঢুকতে দেওয়াই হবে না কেন? আমরা আমাদের অধিকার নাই? আমরা ছেলে মেয়ে বাড়িতে রেখে আসছি না ভোট দেওয়ার জন্য? আমাদের ইচ্ছে মতন আমরা ভোট দিব। আমরা তো মানুষ না, আমরা মানুষ না। দেশের প্রধান এবং মুক্তিযুদ্ধের নেতৃত্ব প্রদানকারী দলটিকে ক্ষমতাচ্যুত করে দলের প্রধান শেখ হাসিনাকে দিল্লিতে রেখে আসা হয়েছে সামরিক বিমানে করে। অবৈধ ক্ষমতা দখলকারী ইউনূস সরকার একটি সাজানো নির্বাচন করতে গিয়ে এখন লেজে গোবরে অবস্থায় পড়েছে। দেশের দ্বিতীয় প্রধান রাজনৈতিক দল বিএনপিকে বাধ্য হয়ে ইউনূসের সকল অনৈতিক কাজে সমর্থন দিতে হয়েছে টিকে থাকার স্বার্থে। এমনকি তারেক রহমানের দেশে ফেরার জন্য ইউনূস সরকারকে মুচলেকা দিতে হয়েছে। কিন্তু বিশ্লেষকরা মনে করেন যে তারেক রহমান শুধু ইউনূস নয়, আন্তর্জাতিক বিভিন্ন শক্তিশালী মহলের কাছে মুচলেকা দিয়ে তবেই দেশে ফিরেছেন। বিশেষ করে তার বিরুদ্ধে থাকা 21শে আগস্ট হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের রায়, 10 ট্রাক অস্ত্র মামলায় কারাদণ্ডের রায় এবং একাধিক দুর্নীতি মামলার প্রমাণাদি দিয়ে তারেক রহমানকে মূলত ব্ল্যাকমেইল করছে ইউনূস সরকার। তার প্রমাণও পাওয়া যাচ্ছে। কিন্তু যদি সত্যি 12ই ফেব্রুয়ারির নির্বাচনে বিজয় লাভ করেন, তাহলে তারেক রহমানকে সবার আগে যে সিদ্ধান্তটি নিতে হবে তা হলো সসম্মানে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনা। এর কারণ শুধু এটা নয় যে তিনি দেশের প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন দলের প্রধান। শেখ হাসিনাকে যদি জুলাই সন্ত্রাসের দায়ে দোষী সাব্যস্ত করা হয়, তাহলে তারেক রহমানকেও 21শে আগস্ট কিংবা 10 ট্রাক অস্ত্র মামলায় একই রকম শাস্তি ভোগ করতে হবে, যদি আমরা দেশে আইনের শাসনের কথা বলতে চাই আর কি। ফলে তারেক রহমানের হাতে যৌক্তিক কোনো কারণ নেই শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে এনে রাজনীতি করতে না দেওয়ার। যতই তিনি নির্বাচনের আগে বলুন না কেন যে জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতি করতে পারবে, শুধু সন্তানরা নয়, শেখ হাসিনাও দেশে রাজনীতি করতে পারবেন। আসলে পারবেন বলছি কেন, তিনি তো এখনো দেশের রাজনীতিটাকে জিন্দা রেখেছেন। রাজনীতির এই জটিল সমীকরণের দৃশ্যপট কিন্তু খুব বদলাচ্ছে, দ্রুত বদলাচ্ছে। আপনি যদি খেয়াল করেন, জামায়াত আর বিএনপির সম্পর্ক এখন আর সেই পুরনো কৌশলগত মিত্রতার জায়গায় নেই। এক মায়ের পেটের 2 ভাই তত্ত্ব আর নেই, বরং এখন এক মায়ের পেটের সতেলো ভাইয়ের মতো এখন ভয়াবহ অবস্থা দুটি দলের ভেতরে। এবং তাদের সম্পর্কটা এখন অনেকটাই দা কুমড়োর মতো। মুখে মুখে সৌজন্যবোধ থাকলেও মাঠের বাস্তবতা ভিন্ন। সেখানে সংঘাত, এমনকি প্রাণহানির ঘটনাও আমরা দেখছি। ঠিক এই ঘোলাটে পরিস্থিতির মধ্যেই যখন বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করলো, তখনই আন্তর্জাতিক অঙ্গনে একটা বড় বার্তা গেল।
রয়টার্সের মতো প্রভাবশালী বার্তা সংস্থা তারেক রহমানের যে সাক্ষাৎকার প্রকাশ করলো সেটাকে সাধারণ কোনো রাজনৈতিক আলাপ ভাবলে ভুল হতে পারে। রয়টার্স তাকে রীতিমতো প্রাইম মিনিস্টার ইন ওয়েটিং বা সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে ট্রিট করেছে। সেখানে তিনি খুব স্পষ্ট করেই বলেছেন জামায়াতের সঙ্গে কোনো ঐক্যমতের সরকার বা জাতীয় সরকার হচ্ছে না। তিনি বরং জামায়াতকে একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে দেখতে চান। এই যে কৌশলী অবস্থান, এর পেছনে আছে গভীর রাজনৈতিক চাল। একদিকে তিনি জামায়াতকে শাসন ক্ষমতা থেকে দূরে রাখছেন, অন্যদিকে নিজের দলকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে নিয়ে যাচ্ছেন। তারেক রহমান খুব ভালো করেই জানেন আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে পশ্চিমারা জামায়াতের ব্যাপারে কতটা সংবেদনশীল। তাই তিনি যখন বলেন না ভারত না চীন, সবার আগে বাংলাদেশ, তখন বোঝা যায় তিনি পুরনো ভারত জুজু বা চীনের নির্ভরতা কাটিয়ে একটা ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির ইঙ্গিত দিতে চাইছেন। তবে এই নির্বাচনের মাঠে ভারত কার্ড খেলাটা বেশ জমে উঠেছে। 24-এর ভয়াবহ পট পরিবর্তনের পর আওয়ামী লীগের একটা বড় অংশ ভারতে আশ্রয় নেওয়ায় রাজনীতির মাঠে ভারত প্রসঙ্গটা খুব স্বাভাবিকভাবে ফিরে এসেছে। কিন্তু মজার ব্যাপার হলো এই ভারত বিরোধিতাকে এখন বিএনপির বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে তাদেরই এক সময়ের মিত্র জামায়াত ইসলামী এবং এলডিপির মতো দলগুলো প্রচার চালাচ্ছে যে বিএনপি নাকি ভারতের সঙ্গে আঁতাত করে ক্ষমতায় আসছে। এমনকি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া ছবি ছড়িয়ে দিয়ে প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে যে বিএনপি নেতারা ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে বৈঠক করেছেন। অথচ বিএনপি প্রতিক্রিয়া দেখুন, তারা বেশ সংযত, তারা দিল্লিও না পিন্ডিও না বলে সার্বভৌমত্বের কথা বলছে। আসলে ডোনাল্ড ট্রাম্পের এই নতুন বিশ্ব ব্যবস্থায় যখন এক মেরুর দাদাগিরি শেষ হয়ে বহু মেরুর রাজনীতি শুরু হয়েছে, তখন অন্ধের মতো কোনো দেশের লেজুর বৃত্তি করাটা যে আত্মঘাতী সেটা হয়তো বিএনপি নেতৃত্ব অনুধাবন করতে পেরেছে। এখন প্রশ্ন হলো, এইসব সমীকরণের মাঝে আওয়ামী লীগের ভবিষ্যৎটা কি? দলটির সমর্থকরা হয়তো জয়শঙ্করের আমেরিকা সফর বা ভারতের নাড়াচাড়া দেখে আশায় বুক বাঁধছেন যে দিল্লি আছে তাদের পাশে। কিন্তু বাস্তবতা হলো এবারের তাদের যে পতনটা হয়েছে 2024 সালে, এটা অতীতের মতো নয়। 75-এর পর আওয়ামী লীগ যখন ঘুরে দাঁড়িয়েছিল তখন তাদের সঙ্গে তরুণ প্রজন্মের একটা বিশাল অংশের আবেগ ছিল। মাওলানা ভাসানীর মতো নেতা ছিলেন কথা বলার জন্য মাঝে মাঝে। কিন্তু গত 15-16 বছর দলটি নিজেদেরকে কিছুটা হলো জনবিচ্ছিন্ন করেছে, আর এখন সেই আবেগটাকে তারা কাজে লাগাতে পারছে না। আর ওদিকে আমেরিকা থেকে আসা আলী রিয়াজের মতো বিশ্লেষকরা তো বলেই দিচ্ছেন যে আওয়ামী লীগকে ফিরতে হলে আগে ক্ষমা চাইতে হবে। মানে কার কাছে ক্ষমা চাইবে, কিসের জন্য ক্ষমা চাইবে, সেটা অবশ্য বড় প্রশ্ন। নেতৃত্বের কাঠামো বদলাতে হবে নাকি, এবং বিচারের মুখোমুখি হতে হবে। কিন্তু দলের নেতারা, আওয়ামী লীগ মনে করছে যে তাদের আসলে সময় এসেছে দেশে ফেরার জন্য। একথা আমি এর আগের একটি ভিডিওতে বলেছি। মাঠের কর্মীরা এখনো হতাশ, ভয়াবহ অবস্থার ভেতরে আছে, আর তারাও মনে করছে যে হয়তো নির্বাচনের পর পরিস্থিতি বদলাবে। রাজনীতির মাঠে শেষ কথা বলতে তো কিছু নেই, আমরা জানি। এটা তারেক রহমানের বাবাই বলে গেছেন। তারেক রহমান বা বিএনপি যদি ক্ষমতায় এসে সুশাসন দিতে ব্যর্থ হয়, যদি মানুষের প্রত্যাশা আর প্রাপ্তির ফারাক আকাশচুম্বী হয়, তখন সেই ক্ষোভের সুযোগ আওয়ামী লীগ তো নিতেই হবে আওয়ামী লীগকে। বাংলাদেশের মানুষের একটা চিরায়ত স্বভাব হলো যারা নিপীড়িত হয় তাদের প্রতি একটা সহানুভূতি তৈরি হয়। আজ যারা শাসক, কাল যদি তারা শোষক হয়ে ওঠে তবে ইতিহাস মোড় নেয়। তারেক রহমান সম্ভবত এই সাইকোলজিটাও বোঝেন, আর বোঝেন বলেই রয়টার্সের সাক্ষাৎকারে আওয়ামী লীগের ফেরার পথটা পুরোপুরি বন্ধ করে দেননি, বরং সিদ্ধান্তের ভার জনগণের উপর ছেড়ে দিয়েছেন। কিন্তু জনগণ তো সিদ্ধান্ত দিয়ে দিয়েছে ইতিমধ্যেই। জনগণ তো এখন বলে আগেই ভালো ছিলাম, মানে আওয়ামী লীগের শাসনামলেই ভালো ছিল। আর তারেক রহমান যা যা প্রতিশ্রুতি দিচ্ছেন তার সবগুলো আওয়ামী লীগ করে ফেলেছে। ফলে তারেক রহমান নতুন কিছু বাংলাদেশের জনগণকে দিচ্ছেন না। তিনি বুঝতে পারছেন যে আওয়ামী লীগ যা করেছে তা জনগণের জন্য ন্যায্য ছিল এবং জনগণের সেটা ন্যায্য পাওনা ছিল, এবং সেটা তিনি করতে চাইছেন। তিনি হয়তো আরো জানেন যে রাজনীতিতে প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করতে নেই, সে চেষ্টা তিনি করে ব্যর্থ হয়েছেন। 21শে আগস্ট ঘটিয়ে তিনি সেটা করতে গিয়ে ব্যর্থ হয়েছেন এবং সেটা ব্যাকফায়ার করেছে। হয়তো তিনি শিক্ষা নিয়েছেন। তার চেয়ে রাজনৈতিক দলকে বা প্রতিপক্ষের দলকে দুর্বল করে রাখা ভালো। যদি ফিরিয়ে আনায় তারেক রহমান ভূমিকা রাখেন, তাহলে আওয়ামী লীগ তো তারেক রহমানের কাছে একটু কৃতজ্ঞ থাকবেই, তাই না? 12 তারিখের নির্বাচন তাই শুধু ক্ষমতার হাত বদল নয়, এটি বাংলাদেশের অস্তিত্ব রক্ষার এবং নতুন করে পথ চলার এক কঠিন পরীক্ষাও।
তারেক রহমান যদি সত্যি সত্যি নির্বাচনে বিজয় লাভ করেন, তাহলে তাকে সবার আগে যে সিদ্ধান্তটি নিতে হবে তা হলো সসম্মানে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আনা। এর কারণ শুধু এটা নয় যে তিনি দেশের প্রধানমন্ত্রী বা ক্ষমতাসীন দলের প্রধান। শেখ হাসিনাকে যদি জুলাই সন্ত্রাসের দায়ে দোষী সাব্যস্ত করা হয়, তাহলে তারেক রহমানকে 21শে আগস্ট কিংবা 10টা অস্ত্র মামলায় একই রকম শাস্তি ভোগ করতে হবে যদি আমরা দেশে আইনের শাসনকে প্রতিষ্ঠিত করতে চাই। এখানে একটা গভীর রাজনৈতিক বাস্তবতা কাজ করছে। বাংলাদেশের রাজনীতিতে সব বা কিছুই নয়, এরকম ব্যাপারটা অনেকদিন ধরে বিরাজ করছে। একটি দল ক্ষমতায় গেলে অন্য দলকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা চালায়, কিন্তু রাজনীতির চক্রাকার প্রকৃতি এবং জনমতের পরিবর্তনশীল ধরন বিবেচনায় রাখলে এই কৌশল কখনো দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে না। তারেক রহমানের হাতে যৌক্তিক কোনো কারণ নেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে দেশে ফিরে রাজনীতি করতে না দেওয়ার। নিজের রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে হলেও তাকে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ তৈরি করতে হবে। কারণ জামায়াতের সাথে একা জোঝার মতো ক্ষমতা, মানে ধরুন এখনো তার দল যদি আসলে ইউনূসের সরকারের অংশ না হতো, ইউনূসের বিরোধী হতো, তাহলে কিন্তু এই নির্বাচনে তিনি হয়তো জয়লাভ করতে পারতেন না, অংশগ্রহণ দেশেই ফিরতেই পারতেন না, তাই না? ফলে তাকে সিদ্ধান্ত নিতে হবে যে জামায়াতের মতো একটি শক্তির সাথে যুঝতে হলে তিনি একা পারবেন না। এই কথা আমি বহুগুলো ভিডিওতে বলেছি। যেখানে সব দল তাদের মতো করে রাজনীতি করার সুযোগ পায়, এরকম একটা পরিস্থিতি তাকে সৃষ্টি করতে হবে। এটি গণতন্ত্রের মূলনীতি এবং এর বাইরে গিয়ে কোনো টেকসই সমাধান সম্ভব নয়। আর আন্তর্জাতিক রাজনীতির মাত্রা বিবেচনায় রাখলে বিষয়টি আরো স্পষ্ট। যুক্তরাষ্ট্র, ভারত, চীন সহ বিশ্বের প্রভাবশালী শক্তিগুলো বাংলাদেশের স্থিতিশীলতা চায়। একদলীয় আধিপত্য বা রাজনৈতিক সহিংসতা তাদের কারোরই স্বার্থে নয়। বিশেষ করে ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের স্থিতিশীলতা পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তার সাথে যুক্ত। বাস্তব কথা হলো, আওয়ামী লীগের মতো শেকড়ের গভীরে প্রথিত একটি দলকে রাজনীতি থেকে স্থায়ীভাবে বিদায় করা সম্ভব নয়। তাদের রয়েছে কয়েক প্রজন্মের সমর্থক, মুক্তিযুদ্ধের ইতিহাস এবং দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে থাকা সাংগঠনিক শক্তি, এবং দেশের যেদিকে তাকাবেন সেদিকে আওয়ামী লীগের হাতের ছোঁয়া আছে। এমনকি বর্তমান পরিস্থিতিতেও তাদের নীরব সমর্থকদের সংখ্যা অগণিত, এবং তাদের ভোটের পাওয়ার জন্য মানে বিএনপি এবং জামাত উভয় পক্ষই এমন ভাবে হাত পেতে ভিক্ষা চাইছে, দেখলে লজ্জাই লাগে আসলে। তারেক রহমান যদি প্রকৃত একজন দূরদর্শী রাজনীতিবিদ হন, তাহলে তিনি বুঝবেন যে আওয়ামী লীগের সাথে সহাবস্থানই তার নিজের এবং দেশের জন্য সবচেয়ে নিরাপদ পথ। প্রতিশোধ আর প্রতিহিংসা রাজনীতি শুধু দেশের অগ্রগতিকে ব্যাহত করে, নতুন সংকটের জন্ম দেয়, এবং যে কারণে তিনি প্রায় 17 বছর দেশের বাইরে ছিলেন এই প্রতিহিংসা রাজনীতি করতে গিয়ে। সুতরাং তিনি হয়তো শিক্ষা কিছুটা নিয়েছেন। যে দেশে এত বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ, বেকারত্ব আর দারিদ্র্য রয়েছে, সেখানে রাজনৈতিক অস্থিতিশীলতা একটি বিলাসিতা যা বাংলাদেশ আসলে অ্যাফোর্ড করতে পারে না, তারেক রহমানও পারবেন না। সুতরাং আওয়ামী লীগকে ফেরানো ছাড়া, তারেক রহমান হোক আর জামাত হোক, যেই ক্ষমতায় আসুক, তারেক রহমানকে ফেরানো ছাড়া কোনো গতি নেই আর কারো।